ওয়েলকাম এভরিওয়ান। আমার ফেসবুক পেজে স্বাগত জানাই সকলকে। লকডাউনের জেরে আমরা সকলেই ঘরবন্দি ইতিমধ্যেই। পড়াশুনোয় বিশেষ করে ছাত্রছাত্রীদের ব্যাঘাত ঘটছে নিশ্চিত। সেই কথা মাথায় রেখেই আমি ছাত্রছাত্রীদের জন্যে এই অনলাইন ক্লাসরুমের আয়োজন করার চেষ্টা করেছি। আশা করি ছাত্রছাত্রীরা কিছুটা হলেও উপকৃত হবে। আমি গতকাল ফেসবুকে এবং ফেসবুক পেজে জানিয়েছিলাম ইংরেজি বিষয়ে কোনো সমস্যা থাকলে ছাত্রছাত্রীদের সরাসরি আমাকে মেইল করতে, তাদের প্রশ্ন নিয়ে তারা যেন মেইল করে আমাকে, এবং তার পরিপ্রেক্ষিতে আমি কিছু মেইল পেয়েছি ক্লাস 12-এর এবং ক্লাস 10-এর, বিশেষ করে ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা যারা গ্রামারের ক্লাস আয়োজন করার জন্য রিকোয়েস্ট করেছে। পাশাপাশি ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা টেক্সটের ওপর, বিশেষ করে ড্রামা, পোয়েম, এগুলোর উপর আলোচনা করার জন্যে আমাকে রিকোয়েস্ট করেছে। তো আমি চেষ্টা করব একের পর এক ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও যাতে আমি তাদের হেল্প করতে পারি। তো আজকের আমি একেবারেই শুরু করছি আমার ভিডিও ক্লাস 12-এর পোয়েম নিয়ে। দ্য পোয়েট্রি অফ আর্থ আমি আলোচনা করব আজ। ক্লাস 12-এর সিলেবাস সম্পর্কে আশা করি তোমরা ইতিমধ্যেই ওয়াকিবহাল। ক্লাস 12-এ 4টে প্রোজ রয়েছে, 4টে পোয়েম রয়েছে ইংরেজিতে, এবং ড্রামা রয়েছে একটি। আমি ধাপে ধাপে চেষ্টা করব সবগুলো নিয়ে আলোচনা করার। তবে আজ প্রথমেই যেটা আলোচনা করছি ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্যে দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতাটি আমি পড়ানোর আগেই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো তারা যেন অবশ্যই টেক্সট বইটা খুলে রাখে। টেক্সট বইটা খুলে রাখলে ভীষণ সুবিধা হবে। আমি একেবারে পুরো বিষয়টা দ্য পোয়েট্রি অফ আর্থের একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টি আলোচনা করার চেষ্টা করছি সংক্ষেপে। দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটি ক্লাস 12-এর সিলেবাসে অন্তর্ভুক্ত 4টে কবিতার মধ্যে একটি। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ আ পোয়েম দ্যাট ইজ রিটেন বাই জন কিটস. John Keats, who is very much known to us. He is a famous romantic poet, as well as he is essentially a sensuous poet also. তাকে আমরা ভীষণ ভালোভাবেই চিনি। জন কিটসের বিভিন্ন কবিতা আমরা উপহার হিসেবে পেয়েছি। তার অনেক কাজ, সাম অফ হিজ ফেমাস ওয়ার্কস আর ওড টু নাইটেঙ্গেল, ওড টু অটম, ইসাবেলা, এগুলো আমরা পড়েছি, যার জন্যে জন কিটস কিন্তু ভীষণ পরিচিত আমাদের কাছে। যদিও তিনি কিন্তু তার জীবন অবসান খুব তাড়াতাড়ি হয়ে যায়। জন কিটস ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার অফ 1795 অ্যান্ড হি ডাইড ইন দ্য ইয়ার অফ 1821. দ্যাট ইজ মাত্র 26 বছর, 26 অলমোস্ট 26 বছরের মধ্যেই তিনি কিন্তু মারা যান। হি ডাইড অ্যাট দ্য এজ অফ অনলি 26. কিন্তু এর মধ্যেই তিনি ভীষণভাবেই আমাদের কাছে পরিচিত হয়েছেন। তার পাশাপাশি এটাও বলা হয় যদি জন কিটস আরও বেশ কিছু বছর যদি তিনি আরও বাঁচতেন তাহলে ইংরেজি সাহিত্যে কিন্তু তার অবদান আরও অনেকটাই থাকতো। যাই হোক, তবে জন কিটস সম্পর্কে আমরা এইটুকু জানবো অবশ্যই যে জন কিটস ওয়াজ অ্যান ইংলিশ রোমান্টিক পোয়েট অ্যাজ ওয়েল অ্যাজ হি ইজ আ সেন্সুয়াস পোয়েট, নেচার পোয়েট। অবশ্যই আমরা ওয়ার্ডসওয়ার্থ, কলেরিজের নাম শুনেছি, তাদের মধ্যেই কিন্তু একটি নাম জন কিটস, যদিও জন কিটস বিলংস টু দ্য সেকেন্ড জেনারেশন অফ রোমান্টিক পোয়েটস। দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতাটি জন কিটস লিখেছেন। কবিতাটির যদি আলোচনা করি, কবিতাটির একেবারে কোন ক্যাটাগরিতে এই কবিতাটি পড়ে, যা পোয়েট্রি অফ আর্থ ইজ অ্যাকচুয়ালি আ সনেট। ইট ইজ আ সনেট। আমরা জানি সনেট মানে চতুর্দশপদী কবিতা, বাংলায় বলা হয়। হোয়াট ইজ সনেট অ্যাকচুয়ালি? হোয়াট ইজ চতুর্দশপদী কবিতা? সনেট কাকে বলা হয় এটা প্রথমেই জানতে হবে। আমি নোট ডাউন করে রাখতে বলবো ছাত্রছাত্রীদের। সনেট ইজ আ ভেরি শর্ট লিরিক পোয়েম অফ 14 লাইন্স। আবার বলছি, সনেট ইজ আ শর্ট লিরিক পোয়েম অফ 14 লাইন্স উইথ আ পারফেক্ট রাইম স্কিম। কি বললাম? সনেট ইজ আ ভেরি শর্ট লিরিক পোয়েম অফ 14 লাইন্স উইথ আ পারফেক্ট রাইম স্কিম। তার মানেটা কি আমরা যদি ভেঙে আলোচনা করি, সনেট হচ্ছে একটি ছোট্ট গীতি কবিতা যার মধ্যে 14টি লাইনই থাকবে, এবং শুধু 14টি লাইন হলেই যে সেটি সনেট তাও কিন্তু নয়। তাকে কিন্তু একটি যেটা থাকতে হবে সেটা হচ্ছে রাইম স্কিম, একটি নির্দিষ্ট ছন্দধারা থাকতে হবে। আমি আলোচনা করব সেই বিষয়েও পরবর্তীতে। তবে এইটুকু জেনে রাখো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ আ সনেট। এবং সনেটের মধ্যে কিন্তু ভাগ আছে। সনেটের মধ্যে আমরা যেমন জানি মেইনলি ইংলিশ সনেট হয়, এবং আরেকটি হয়
ইটালিয়ান সনেট বা যেটিকে আমরা পেট্রার্কান সনেট হিসেবেও জানি। একটি হলো ইংলিশ সনেট, যার মধ্যে শেক্সপিয়ারিয়ান সনেটও রয়েছে, ইংলিশ সনেট অর শেক্সপিয়ারিয়ান সনেট, এবং অপরটি হলো ইটালিয়ান সনেট অর পেট্রার্কান সনেট। তোমরা টেক্সট বইও হয়তো পাবে বা কোনো গাইড বইও হয়তো এগুলোর ব্যাপারে আরও বিস্তর পাবে। পেট্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নট এ ইংলিশ সনেট, ইট ইজ অ্যান ইটালিয়ান সনেট, ইট ইজ আ পেট্রার্কান সনেট। জন কিটসের লেখা দ্য পোয়েট্রি অফ আর্থ, এই কবিতাটির মূল বিষয়বস্তুটা কী? আমি বিষয়বস্তুতে আসছি। জানলাম জন কিটসের সম্পর্কে এবং তারপরেই দ্য পোয়েট্রি অফ আর্থ, যেটি কিনা একটি সনেট, এবং তার পাশাপাশি এবার আমাদের জানতে হবে দ্য টাইটেল দ্য পোয়েট্রি অফ আর্থ। অ্যাকচুয়ালি এর মধ্যে দিয়ে আমরা কী মেসেজ পাচ্ছি? হোয়াট ইজ দ্য মেসেজ দ্যাট ইজ বিং কনভেইড থ্রু দিস পোয়েম, থ্রু দিস টাইটেল দ্য পোয়েট্রি অফ আর্থ। পোয়েট্রি অফ আর্থের প্রথমেই বলে রাখি দ্য পোয়েট্রি, এখানে কিন্তু পোয়েট্রি মানে অ্যাকচুয়ালি কবিতা নয়। পোয়েট্রি স্ট্যান্ডস হিয়ার অ্যাজ আ সিম্বল, পোয়েট্রি স্ট্যান্ডস হিয়ার অ্যাজ আ মিউজিক। পোয়েট্রি মানে কিন্তু এখানে মিউজিক, দ্যাট মিনস ইট ইজ নট দ্য পোয়েট্রি অফ আর্থ, অ্যাকচুয়ালি ইট ইজ দ্য মিউজিক অফ আর্থ, ইট ইজ দ্য মিউজিক অফ নেচার। আর্থ হিয়ার স্ট্যান্ডস ফর নেচার। তার মানে আমরা জানতে পারলাম যে দ্য পোয়েট্রি অফ আর্থ মানে কিন্তু দ্য মিউজিক অফ নেচার। John Keats believes that everything is mortal. We all know that everything is mortal in this world. Nothing is permanent, nothing is immortal. But John Keats, as a romantic poet, being a romantic poet, he believes that though we are a mortal being, though everything is to be decayed, is to be devastated away, but this poetry of art, this music of nature is not going to be destroyed away. It is permanent, it is eternal, it is immortal. And the very first line of this poem, you can see here in the text, the poetry of art is never dead. প্রথম লাইনটি দেখো, একেবারে জন কিটস asserts, John Keats conveys the message clearly that the poetry of earth is never dead. পৃথিবীর গান, প্রকৃতির গান কিন্তু কখনোই শেষ হয় না। তিনি একেবারেই ভীষণভাবেই এখানে কিন্তু পজিটিভলি এটা আমাদেরকে বলার চেষ্টা করছেন। হি ইজ ভেরি মাচ অপটিমিস্টিক হিয়ার টু সে দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর গান কিন্তু, প্রকৃতির গান কিন্তু কখনোই শেষ হবে না। এবং কেন? when all the birds are faint with the hot sun, দ্বিতীয় লাইনে তিনি কিন্তু যুক্তি দেবেন। এবং আমি এখানে আরেকটা বিষয় তোমাদের জানিয়ে রাখি যে এই কবিতাটিকে কিন্তু দুটো পার্টে ভাগ করা রয়েছে। ইটালিয়ান সনেট বা পেট্রার্কান সনেটের মধ্যে যেটা দেখা যায় বেশিরভাগ, সেটা হচ্ছে দুটো পার্ট থাকে। দ্য ফার্স্ট পার্ট ইজ অক্টেভ অ্যান্ড দি সেকেন্ড পার্ট ইজ সেস্টেড। হোয়াট ইজ অক্টেভ অ্যান্ড হোয়াট ইজ সেস্টেড? সনেট জানার পর কিন্তু আমাদের এটাও জানতে হবে যে অক্টেভ হলো, অক্টেভ ইজ আ স্ট্যাঞ্জা অফ 8 lines অ্যান্ড সেস্টেড ইজ আ স্ট্যাঞ্জা দ্যাট কনসিস্টস অফ 6 lines। কি বললাম? অক্টেভ হলো এক স্ট্যাঞ্জা যার মধ্যে 8টি লাইন থাকবে, এবং সেস্টেড যার মধ্যে 6টি লাইন থাকবে। অক্টেভ এবং সেস্টেড তার মানে কি দাঁড়ালো? 8 আর 6 14 লাইন। 8 + 6 14 লাইন্স। সনেট মানে 14 লাইন, তার মানে অক্টেভে থাকছে 8টি লাইন এবং প্রথমেই অক্টেভ থাকবে। অক্টেভ অর্থাৎ বাংলায় বলা হয় অষ্টক, সেস্টেড অর্থাৎ বাংলায় বলা হয় ষষ্ঠক। তুমি এগুলো আরও তোমরা বিশদে জানতে পারবে, গাইড বই ফলো করবে অবশ্যই, আমার বলার পাশাপাশিও ডিকশনারি থেকেও তোমরা এর ডিটেলস পেয়ে যাবে। অক্টেভ, প্রথমেই কিন্তু অক্টেভে রয়েছে 8 লাইন এবং তার প্রথমেই তিনি যেটা বললেন যে পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর গান কখনোই শেষ হবে না, তার যুক্তি দিচ্ছেন। এবং 8 লাইনের পর কিন্তু শেষ 6 লাইনে তিনি কনক্লিউশন, একেবারেই আমাদের কনক্লিউশন যেটা দেবেন, সেখানে কিন্তু আমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টি। আরেকটি সনেট রয়েছে তোমাদের সিলেবাসে, সনেট নাম্বার 18, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার স্টে, আমাদের ক্লাস 12-এর সিলেবাসই রয়েছে। সেখানেও কিন্তু আমরা এই মজা দেখতে পাবো যে প্রথমে একটি বিষয় বলা হলো ঠিকই, কিন্তু তার কিন্তু যুক্তিও দিতে হবে, এবং পোয়েট্রি অফ আর্থে কিন্তু জন কিটস সেটা সাকসেসফুলি দিয়েছেন। এবং জন কিটস এই কবিতাটার মধ্যে দিয়ে তিনি কি চাইছেন? অ্যাকচুয়ালি তিনি চাইছেন ইট ইজ আ কন্টিনিউয়াস সেলিব্রেশন, অ্যাকচুয়ালি ইট ইজ আ কন্টিনিউয়াস সেলিব্রেশন অফ মিউজিক অফ নেচার। জন কিটস কিন্তু সেটাই করার চেষ্টা করেছেন। পাশাপাশি হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান, যখন সমস্ত, আমরা কি হয় ন্যাচারালি আমরা প্রকৃতির গান কার কাছ থেকে শুনতে পাই? পাখিদের কাছ থেকে শুনতে পাই, কিন্তু সব কিছুর তো একটা শেষ আছে। তাহলে কি প্রকৃতির গানও শেষ হয়ে যাবে? না, সেটা নয়। কিন্তু কেন? পাখিরাও তো ক্লান্ত হবে একটা সময়, এবং তাই বলেছেন তিনি, দেখো, হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান, যখন প্রখর সূর্যের তাপে, হট সান মানে প্রখর সূর্যের তাপ, তখন কি হবে? হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট, সমস্ত পাখিরা যখন ক্লান্ত হয়ে যাবে। ফেইন্ট মিনস
উইক হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া। হোয়েন অল দ্য বার্ডস বিকাম টায়ার্ড, যখন তারা ক্লান্ত হয়ে যাবে, কিসের জন্যে? উইথ দ্য হট সান, সূর্যের প্রখর তাপে যখন তারা ক্লান্ত হয়ে যাবে। দ্য থার্ড লাইন দেখো, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, তারা খুব স্বাভাবিকভাবে কী করে, পাখিরা গাইতে গাইতে একটা সময় হয়তো ক্লান্ত হয়ে যাবে। হোয়েন দে বিকাম টায়ার্ড, হোয়েন দে বিকাম উইক, হোয়েন দে বিকাম ফেইন্ট, দে উইল টেক দ্য শেল্টার। কোথায় শেল্টার নেবে? হাইড ইন কুলিং ট্রিজ, তারা লুকিয়ে পড়বে। কার কাছ থেকে লুকোনোর চেষ্টা করছে? কার কাছ থেকে? অর্থাৎ সেই হট সানের কাছ থেকে, যেন তাকে দেখতে না পায়, যাতে তার সেই সান রেজ তার কাছে পৌঁছতে না পারে, দ্যাট ডাজন্ট টাচ দ্য বার্ডস। সেই জন্যে কিন্তু তারা লুকিয়ে পড়ার চেষ্টা করছে। ভয়েস উইল রান, দেখো তারপরেই বলেছে তখন কি হবে। তার মানে পাখিরা যদি ক্লান্ত হয়ে শীতল গাছের ছায়ায় আশ্রয় নেয়, তাহলে কি পৃথিবীর গান বন্ধ হয়ে যাবে? না, কখনোই নয়। কবি তো সেটা বলবেন না। ভয়েস উইল রান, তখন একটা কণ্ঠস্বর আমরা শুনতে পাবো, একটি কণ্ঠস্বর শুনতে পাবো। ফ্রম হেজ টু হেজ, হেজ মিন্স ঝোপঝাড়, একেবারে আগাছা ঝোপঝাড় বলা যেতে পারে। সেই ঝোপঝাড় থেকে, ফ্রম হেজ টু হেজ, যে ঝোপঝাড় আমরা দেখতে পাই, সেখান থেকে কিন্তু অ্যাবাউট দ্য নিউ মনমেড, এবং সেই ঝোপঝাড়ের থেকে যে ঝোপঝাড় তার পাশাপাশি অ্যাবাউট দ্য নিউ মন মিট এখানে রয়েছে। তোমরা দেখবে মিট মানে হচ্ছে হলো মিডো। কিসের মিডো? নিউ মন মানে হচ্ছে হলো নতুন করে ছাঁটানো তৃণভূমি, নতুন করে ছাঁটানো সেই তৃণক্ষেত্র, সেখান থেকে এবং ঝোপঝাড়ের মাঝখান থেকে, ভেতর থেকে আমরা শুনতে পাবো একটি কণ্ঠস্বর। ভেরি ইম্পর্টেন্ট, এখানে নোট ডাউন করবে। দ্যাট ইজ দ্য গ্রাসহপার। কার কণ্ঠস্বর আমরা শুনতে পাবো? একটি পতঙ্গের আমরা একটি কণ্ঠস্বর শুনতে পাবো। দ্যাট ইজ দ্য মিউজিক অফ নেচার। আমরা কণ্ঠস্বর শুনতে পাবো গ্রাসহপারের। জানি রাখি তোমাদের, জন কিটস হিয়ার ইউজেস টু সিম্বলস ইন দিস পোয়েম টু অ্যাসার্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ ইমমর্টাল। তিনি এখানে কিন্তু দুটো সিম্বল ইউজ করেছেন পার্টিকুলারলি। দ্যাট ইজ দ্য টু ইনসেক্টস, ওয়ান ইজ গ্রাসহপার অ্যান্ড দি আনাদার ইজ ক্রিকেট। আমরা জানি গ্রাসহপার মানে ঘাসফড়িং, এবং ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকা। গ্রাসহপারকে তিনি ইউজ করেছেন ইন অক্টেভ অ্যান্ড ইন দ্য সেস্টেট জন কিটস ইউজেস দ্য ক্রিকেট। তিনি কিন্তু ক্রিকেটকে ইউজ করেছেন সেখানে। তো আমরা গ্রাসহপার কী করেছে, তখন কিন্তু যখন পাখিরা ক্লান্ত হয়ে যাচ্ছে, তখন গ্রাসহপার ঝোপঝাড় থেকে তার কণ্ঠস্বর দেওয়ার চেষ্টা করছেন, প্রকৃতির গানকে কন্টিনিউ করার চেষ্টা করছেন। দ্যাট ইজ দ্য গ্রাসহপার। হি টেক্স দ্য লিড। হিয়ার দ্য গ্রাসহপার ইজ পার্সোনিফাইড। এখানে কিন্তু তাকে পার্সোনিফাই করা হয়েছে, গ্রাসহপারকে এখানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। হি টেক্স দ্য লিড, হি বিকামস দ্য লিডার অফ নেচার টু কন্টিনিউ দ্য মিউজিক অফ নেচার। তাকে কিন্তু নেচারের গান এখন নিয়ে যাওয়ার ক্ষেত্রে, নেচারের গান গেয়ে যাওয়ার ক্ষেত্রে তাকে কিন্তু মুখ্য ভূমিকা পালন করতে হবে, এবং সেই হিসেবেই হি বিকামস দ্য লিডার হিয়ার। দ্য গ্রাসহপার বিকামস দ্য লিডার। সে কিন্তু এখন লিডার হিসেবে ভূমিকা পালন করবে। কি করবে? ইন সামার লাক্সারি। এখানে কিন্তু আরেকটা জিনিস আমি তোমাদের জানিয়ে রাখি, যে ইন দ্য অক্টেভ জন কিটস ডেসক্রাইবস দ্য সিজন, দ্য সামার সিজন অ্যাকচুয়ালি। এখানে অক্টেভে কিন্তু তিনি সামার সিজনকে ব্যবহার করেছেন, এবং ইন দ্য সেস্টেট, আমরা যখন সেস্টেট করবো তখন আমরা কিন্তু পাবো আরেকটা সিজন, দ্যাট ইজ উইন্টার। তার মানে এখানে আমাদের দুটো চিফ সিজন রয়েছে, দুটো মেইন সিজন রয়েছে, উইন্টার এবং সামার। জন কিটস কিন্তু এই দুটোর মধ্যে দিয়ে যে সাইকেল অফ সিজন এবং সেটাকে যে কন্টিনিউ করা, মিউজিক অফ নেচারকে কন্টিনিউ করা, সেটাকে কিন্তু তিনি চেষ্টা করেছেন এই দুটো সিজনের মধ্যে দিয়ে, দ্যাট ইজ সামার অ্যান্ড উইন্টার। এভাবেও কিন্তু প্রশ্ন আসে, সামার এবং উইন্টার দুটো পার্ট করেও কিন্তু প্রশ্ন আসে, যে হোয়াট কাইন্ড অফ মেসেজ being given by John Keats through summer or through winter। তিনি কিন্তু সেটাও এখানে দুটো সিজনের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। যাই হোক, সামার সিজন আমরা প্রথমেই পাবো, অক্টোবরে কিন্তু সামার সিজন, অ্যান্ড দ্য মিউজিক অফ সামার সিজন স্পেশালি বিং ক্যারিড আউট বাই গ্রাসহপার। তিনি কিন্তু কন্টিনিউ করছে কিন্তু গ্রাসহপার। আমরা এবারে দেখো ইন সামার লাক্সারি, এখানেই সেই টার্মটা বিশেষ করে সামার লাক্সারি, অর্থাৎ গ্রীষ্মের যে বিলাসবহুলতা, গ্রীষ্মের যে আরামদায়ক যে অবস্থা, সেই আরামের মধ্যে কিন্তু তার কাছে সেটা আরাম, গ্রীষ্মের সময়টা কিন্তু তার কাছে আরামদায়ক, গ্রাসহপারের কাছে কিন্তু আরামদায়ক, এবং সেই গ্রাসহপার তখন সেই গ্রীষ্মের সময়তে কিন্তু এই পৃথিবীর গানকে, এই প্রকৃতির গানকে কিন্তু কন্টিনিউ করবে। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। এবং তার সেই গান গাইতে গাইতে কিন্তু কখনো সহজে ক্লান্ত হবে না, সে কিন্তু কখনো তার মধ্যে ক্লান্তি দেখা যাবে না। সেটা কি কখনো হতে পারে? হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, তার আনন্দ কখনো শেষ হবে না, সেটা কি হবে? নিশ্চয়ই নয়, সেও একটা সময় ক্লান্ত হবে। ডান উইথ, এখানে জানি রাখি তোমাদের, ডান উইথ মানে হচ্ছে ডু উইথ, অর্থাৎ ডু উইথ থেকে ডান উইথ, ডু উইথ মানে শেষ হয়ে যাওয়া, এবং নেভার ডান উইথ অর্থাৎ কখনো শেষ হবে না। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, সে কিন্তু গান গাইতে গাইতে কখনো তার যে আনন্দ, সেই আনন্দের কখনো শেষ হবে না, তার কাছে কিন্তু এটা একটা আনন্দ, ইট ইজ দ্য প্লেজার
to the grasshopper to carry on the music of nature. ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, কিন্তু তা বললেও তো নয়, কখনো তো সে গান গাইতে গাইতে ক্লান্ত নিশ্চয়ই হবে। যখন সে ক্লান্ত হয়ে যাবে এই আনন্দ করতে করতে, হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, যখন এই মজা করতে করতে সে ক্লান্ত হয়ে যাবে। পৃথিবীর গান গাওয়াটা ইজ নট আ বার্ডেন টু গ্রাসহপার, ইট ইজ আ প্লেজার অ্যাকচুয়ালি। সে যখন এই আনন্দ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, হি রেস্টস, তখন কিন্তু সেও গিয়ে বিশ্রাম করবে অ্যাট ইজ, আরামের সাথে, বিনিথ সাম প্লেজেন্ট উইট, কোথায় গিয়ে সে সেই আরামদায়ক আগাছার নিচে গিয়ে সে কিন্তু আরাম নেবে, সে কিন্তু তখন বিশ্রাম করবে। অর্থাৎ প্রথমে আমরা দেখলাম পাখিরা যারা প্রকৃতির গান গাইছিল, দ্য বার্ডস হু কন্টিনিউস দ্য মিউজিক অফ নেচার, তারা কিন্তু যখন ক্লান্ত হয়ে যায়, হোয়েন দে বিকাম টায়ার্ড দে টেক শেল্টার আন্ডার সাম কুলিং ট্রিজ, দে হাইড সাম কুলিং ট্রিজ, তারা কিন্তু সেখানে লুকিয়ে পড়ে। এবং তারপর a voice will run from hedge to hedge, and that is the grasshopper who takes the lead to play the music of nature. তখন কিন্তু গ্রাসহপার সেই গানটা করবে, এবং সেই গান করতে করতে, সে আনন্দ করতে করতে কিন্তু সেও টায়ার্ড হয়ে যাবে, সেও কিন্তু ক্লান্ত হয়ে যাবে, এবং তখন সে আরাম করবে। কোথায় গিয়ে, একটা প্রশ্ন আসে যে কোথায় গিয়ে সে আরাম করবে? বিনিথ সাম প্লেজেন্ট উইড, হি টেক্স রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইড। এই ছিল আমাদের 8 লাইন, অর্থাৎ অক্টেভ। অর্থাৎ অক্টেপের মধ্যে আমরা যে মূল বিষয়টা আমরা পেলাম, যে জন কিটস কিন্তু এখানে একটা সিম্বল ইউজ করেছেন, দ্যাট ইজ গ্রাসহপার, এবং এখানে একটি সিজন তিনি মেনশন করেছেন, দ্যাট ইজ সামার। এবং এই সামারের মধ্যে দিয়ে, এই অক্টেভের মধ্যে দিয়ে, দ্য পোয়েট কিটস conveys the message that the poetry of art, that the music of nature, the music of art is a continuous celebration. It is not to be stopped. এটা কিন্তু শেষ হবে না, it never dies actually. পাখিদের ক্লান্ত হয়ে যাওয়ার পর গ্রাসহপার ক্লান্ত হলো, এবারে কি তারপর পৃথিবীর গান শেষ হয়ে যাবে গ্রীষ্মকালের পর? নিশ্চয়ই নয়। দেখো, আবার দ্য পোয়েট এমফাসাইজেস অন দ্যাট পার্টিকুলার ফ্যাক্ট, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, কখনোই কিন্তু প্রকৃতির গান শেষ হবে না। তিনি আবার জোর দেওয়ার চেষ্টা করছেন, হি এমফাসাইজেস অন দ্যাট ফ্যাক্ট, আবার তিনি সেই লাইনটাকে রিপিট করেছেন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। আমরা কিন্তু শেষ স্টেটে ঢুকে গেলাম, অর্থাৎ 6 লাইনের যে স্ট্যান্ডা সেখানে ঢুকে গেলাম, এবং এখানে আমরা নতুন একটা সিজন পাবো, দ্যাট ইজ উইন্টার, এবং আমরা একটি নতুন ইনসেক্টকে পাবো এখন, দ্যাট ইজ ক্রিকেট। দেখো, অন এ লোন উইন্টার ইভিনিং, একেবারে শীতকালে আমরা চলে এসেছি গ্রীষ্মকাল থেকে। অন এ লোন উইন্টার ইভিনিং, লোন মিনস অ্যালোন, আমরা যখন একাকী, শীতের সন্ধ্যাগুলো কী হয়, গ্রীষ্মকালের মতন নয়, একেবারেই যেমন লকডাউন এখন চলছে, রাস্তাঘাট যেরকমটা হয়ে যায়, ঠিক এরকম অনেকটা আমরা দেখতে পাই উইন্টার ইভিনিংয়ে। অন এ লোন উইন্টার ইভিনিং, শীতের একাকী সন্ধ্যায় আমরা কি দেখতে পাবো? হোয়েন দ্য ফ্রস্ট, আমরা জানি সবাই তুষার, ফ্রস্ট মানে হ্যাজ রট এ সাইলেন্স, রট মানে কি, এখানে WROUGHT, রট মিনস ক্রিয়েট, ওকে। তখন কি হবে? রট আ সাইলেন্স, তখন কিন্তু একটা নিস্তব্ধতার তৈরি হবে, একটা নিস্তব্ধতা তৈরি করবে কে? সেই একেবারেই একাকী নির্জন সন্ধ্যা। ফ্রম দ্য স্টোভ দেয়ার শিলস, এই শীতের সন্ধ্যায় তো কেউ নেই, তাহলে কি পৃথিবীর গান বন্ধ হয়ে যাবে? এই লকডাউনের সময় কি প্রকৃতির গান বন্ধ হয়ে আছে? দেখো, আমরা সবাই ঘরবন্দি, বাট আমরা কিন্তু শুনতে পাচ্ছি, এভরি টাইম উই ক্যান হিয়ার দ্য মিউজিক অফ নেচার, ওয়ান বাই ওয়ান, গ্র্যাজুয়ালি, একজন থামছে আরেকজন শুরু করছে, বা টুগেদার তারা কিন্তু আমাদের জন্যে, তারা কিন্তু মিউজিক অফ নেচারকে কিন্তু কন্টিনিউ করছে। ইট ডাজন্ট ম্যাটার দ্যাট উই অল লিসেন টু দেম অর নট, ইট ডাজন্ট ম্যাটার টু দ্যাট পার্টিকুলার ইনসেক্টস অর পার্টিকুলার বার্ডস অর সামওয়ান এলস, তাদের কাছে কিন্তু এটা কোনো ব্যাপারই নয়, তারা কিন্তু তাদের মনের আনন্দে গান গেয়ে যাচ্ছে, তারা তাদের আনন্দ করেই যাচ্ছে, তাদের কাছে কিন্তু আর কিছুই কোনো ফ্যাক্টর নয়। তো এবারে দেখো শীতের সন্ধ্যায় কী হবে? দ্য ক্রিকেট সং, এবার তোমরা যখন হাঁপিয়ে গেলে, অর্থাৎ বার্ডস দেন গ্রাসহপার, নাও ইট ইজ দ্য ডিউটি, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ক্রিকেট, নাও হি কামস ফরওয়ার্ড টু প্লে দ্য মিউজিক অফ নেচার। ক্রিকেট সং আমরা এখন শুনতে পাবো, দ্য ক্রিকেট সং ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, এবং এই শীতের সন্ধ্যায় ক্রিকেটের গান, অর্থাৎ এই ঝিঝি পোকার গান যখন আমরা শুনছি, তখন কী হচ্ছে জানো? ওয়ার্মথ অর্থাৎ উষ্ণতা, ইনক্রিজিং এভার বাড়িয়ে দিচ্ছে আমাদের মধ্যে, তীব্র উষ্ণতার আমরা কিন্তু স্পর্শ লাভ করতে পারি যদি একটু ক্রিকেটের গানকে খুব মন দিয়ে শুনি। অর্থাৎ এটা করার জন্য কিন্তু আমাদের কি হতে হবে? অবশ্যই কিন্তু আমাদের যখন আমরা কবিতা পড়ছি, বিশেষ করে জন কিটসের কবিতা পড়ছি, ইট ইজ রিয়েলি বেসড অন ইমাজিনেশান, একেবারেই কল্পনা নিয়ে আমাদেরকে কিন্তু পড়তে হবে। তো ক্রিকেটের গানকেও কিন্তু শুনতে হবে সেভাবেই। আমরা যদি সেভাবেই শুনি তাহলে কি হবে দেখো, অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, এবং এরমই একজন ব্যক্তির কাছে কি হয়েছে, সে ক্রিকেটের গান যখন শুনছে, একেবারে নিস্তব্ধতার মধ্যে যখন এই ক্রিকেটের গান ভেসে আসছে, কোথা থেকে ভেসে আসছে, সরি একটু আমি মিস করে গেছি, ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস
হ্যাজ রোট আ সাইলেন্স, এবং তখন কি হয়, যখন নিস্তব্ধতা তৈরি হয়, হ্যাজ ফ্রম দ্য স্টোভ, একেবারে চুল্লির পাশ থেকে, দেখবে পাহাড়ি এলাকায় বিশেষ করে হয়তো জানো তোমরা, ঘরকে গরম রাখার জন্য কিন্তু চুল্লির ব্যবহার করা হয়, এবং দ্যাট ইজ কল্ড স্টোভ। সেই স্টোভের পাশ থেকে, সেই চুল্লির পাশ থেকে আমরা শুনতে পাবো দেয়ার শ্রিলস, একটি শ্রিলস অর্থাৎ তীক্ষ্ণ কণ্ঠস্বর, শার্প ভয়েস অফ সামওয়ান। কার ভয়েস শুনতে পাবো? হুজ ভয়েস ইট ইজ দ্য ভয়েস অফ ক্রিকেট, দ্য ক্রিকেট সং। ক্রিকেট কিন্তু গান গাইবে তখন, ঝিঝি পোকা গান গাইবে চুল্লিগুলোর পাশ থেকে, ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার। এবং সেই গান যদি আমরা শুনি, আমাদের মধ্যে কিন্তু উষ্ণতা চরমভাবে বৃদ্ধি পাবে। অ্যান্ড সিমস টু ওয়ান, এবং একজন পার্টিকুলার ব্যক্তির কাছে, এটা কে? জন কিটস কিন্তু এখানে কখনোই সেটাকে মেনশন করেননি। জন কিটস ডাজন্ট মেনশন দ্যাট পার্টিকুলার নেম অফ দ্যাট পার্টিকুলার পার্সন অর আইডেন্টিটি। তিনি কিন্তু সেটা লুকিয়ে রাখারই চেষ্টা করেছেন। ইট মে বি দ্য পোয়েট অর সামওয়ান এলস, আমরা জানি না, যাই হোক। অ্যান্ড সিমস টু ওয়ান, কারো কাছে, ইন ড্রাউজিনেস, তার কী অবস্থা? ইন ড্রাউজিনেস হাফ লস্ট, তিনি কিন্তু অর্ধমৃত অর্থাৎ ঘুমন্ত অবস্থায় রয়েছেন, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছেন। ড্রাউজিনেস মিনস তন্দ্রাচ্ছন্ন অবস্থা, ঘুমের মধ্যে রয়েছেন, এবং হালকা তিনি কিন্তু অনুভব করতে পারছেন বাইরে কী হচ্ছে, এবং হালকা ঘুমের মধ্যে রয়েছেন। এরকম একজন ব্যক্তির কাছে, দ্য গ্রাসহোপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট লাইন। তার কাছে মনে হচ্ছে, টু দ্যাট পার্টিকুলার পার্সন হু ইজ ইন ড্রাউজিনেস, হু ইজ অ্যাকচুয়ালি হাফ লস্ট, তার কাছে মনে হচ্ছে দ্য গ্রাসহোপার্স অ্যামং সাম গ্রাসি হিলস। কে গান গাইছে? একজন গান গাইছে, সেটা হচ্ছে গ্রাসহোপার অ্যামং সাম গ্রাসি হিলস। দূরের সেই ঘাসের পাহাড় থেকে আমরা শুনতে পাচ্ছি একটি কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর কে শুনতে পাচ্ছেন? বিশেষ করে কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন সেই তন্দ্রাচ্ছন্ন ব্যক্তি, যার কাছে মনে হচ্ছে এই ক্রিকেটের গানটা অ্যাকচুয়ালি ক্রিকেটের গান নয়। এটা মনে করিয়ে দিচ্ছে তার কাছে সেই গ্রীষ্মকালের কথা, গ্রাসহোপারের কথা। মনে হচ্ছে দূরের সেই ঘাসের পাহাড় থেকে ভেসে আসছে গ্রাসহোপারের গান। কেন এই লাইনটা আমি আরেকটু ক্লিয়ার করি তোমাদের কাছে। আমি রয়েছি উইন্টার সিজনে, আমি শুনছি ক্রিকেটের গান, কিন্তু ইট রিমাইন্ডস মি দ্য সিজন অফ সামার, ইট রিমাইন্ডস মি দ্য মিউজিক অফ গ্রাসহোপার। তাহলে কেন সেটা? তার মানে তিনি বোঝাতে চাইছেন, দ্য পোয়েট হিয়ার ট্রাইস টু কনভে দ্য মেসেজ দ্যাট দের ইজ নো ডিভিশন অফ মিউজিক অফ নেচার। এখানে কিন্তু কোনো তফাৎ নেই, এখানে কিন্তু কোনো আলাদা করে দেখার কিছু বিষয় নেই। পৃথিবীর গান, এটা প্রকৃতির গান। ইট মে সাং বাই গ্রাসহোপার, ইট মে সাং বাই ক্রিকেট, ইট মে সাং বাই বার্ড অর সামওয়ান এলস, তাতে কিছু আসে যায় না। কিন্তু আমাদের যেটা মূল বিষয়, সেটা হলো দ্য পোয়েট্রি অফ আর্থ দ্যাট কন্টিনিউস ফর এভার, দ্যাট ইজ ইমমর্টাল, দ্যাট ইজ ইটার্নাল। এভরিথিং ইজ ইমমর্টাল except this music of nature. It is the belief of the romantic poet John Keats, the sensuous poet John Keats. তার মতে কিন্তু এখানে কিন্তু তিনি মিলিয়ে দিলেন পুরো বিষয়টা, যে অর্ধতন্দ্রাচ্ছন্ন একটি ব্যক্তির কাছে এই বিষয়টি, ক্রিকেটের গানটি কিন্তু এতটাই উষ্ণতা বাড়িয়ে দিতে সক্ষম যে আমি যেন শুনছি চোখ বন্ধ করে গ্রাসহোপারের গান। অর্থাৎ আমি একটু যদি কাল্পনিক হই এখানে বিষয়টি, তাহলে আমাদের কাছে একদম পরিষ্কার যে অক্টেভ এবং সেস্টেড এই দুটো পার্টে কিন্তু দ্য পোয়েট হেয়ার ট্রাইস টু গিভ আ মেসেজ দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ আ কন্টিনিউয়াস সেলিব্রেশন অফ মিউজিক অফ নেচার। অর্থাৎ এটা কিন্তু একেবারেই সারা বছর ধরে চলছে, সারা বছর ধরেই চলবে। কখনো পাখিরা ক্লান্ত হওয়ার পর গ্রাসহোপার ক্লান্ত হয়ে যাওয়ার পর ক্রিকেট, এবং সেই ক্রিকেটের গান শুনতে শুনতে তোমার মনে পড়ে যেতে পারে গ্রাসহোপারের কথা, গ্রাসহোপারের গান শুনতে শুনতেও কিন্তু মনে পড়তে পারে ক্রিকেটের কথা। কিন্তু এটা আমাদের কাছে মূল বিষয় নয়। মূল বিষয় হলো আমরা শুনছি, উই আর লিসেনিং টু দ্য মিউজিক অফ নেচার। এই হলো মূল বিষয়। 14 লাইনের মধ্যে জন কিটস কিন্তু দারুণ একটি কবিতা, দ্য পোয়েট্রি অফ আর্থ। রোমান্টিক পোয়েট হিসেবে তিনি একেবারেই নেচার বেসড কবিতা লিখবেন, এটাই স্বাভাবিক। নেচার বেসড আমরা কবিতা এটা দেখলাম। নেচারকে নিয়েই এবং প্রকৃতির গানকে নিয়ে তিনি কতটা আশ্বস্ত আমাদের করলেন যে প্রকৃতির গান কিন্তু কখনোই শেষ হয় না। তো আজ থেকে আমরাও সেই প্রকৃতির গানকে একটু শুনতেই পারি, ভালো করে শোনার চেষ্টা করতে পারি। দ্য পোয়েট্রি অফ আর্থ কিন্তু তাহলে আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। আমি টেক্সটটাকে, দ্য পোয়েট্রি অফ আর্থটাকে তোমাদের কাছে তুলে ধরলাম লাইন বাই লাইন, খুব সীমিত সময়ের মধ্যে।
আশা করব তোমরা কিছুটা হলেও হয়তো এই বিষয়ে ক্লিয়ার একটি কনসেপ্ট তৈরি করতে পেরেছো। যদি এরপরেও কোনো প্রশ্ন তোমাদের আরও থেকে থাকে, একেবারেই নির্দ্বিধায় আমাকে মেইল করো, প্রশ্নগুলো মেইল করো, আমি তোমাদেরকে আরও বোঝানোর চেষ্টা করব, আরও প্রশ্নের উত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব এক এক করে। তবে আজ যেটা পড়লাম, আমি একেবারেই ইন আ নাটশেল পুরো বিষয়টা একবার তোমাদেরকে ঝালিয়ে নিচ্ছি তোমাদের সাথে। দ্য পোয়েট্রি অফ আর্থ, ইট ইজ আ poem that is written by John Keats, who is a noted English romantic poet. He is a famous English romantic poet, as well as he is essentially a sensuous poet also. John Keats was born in the year of 1795 and he died at the age of 26, that is in the year of 1821. It is a premature death. John Keats writes this beautiful poem, The Poetry of Earth. It is a sonnet. What is sonnet? I have mentioned earlier. Sonnet is a short lyric poem of 14 lines with a perfect rhyme scheme. The Poetry of Earth is a sonnet, and it is actually Petrarchan sonnet, Italian or Petrarchan sonnet, and it has two parts mainly, that is octave and the another is sestet. Octave means a stanza of 8 lines, sestet means a stanza of 6 lines. In octave, John Keats uses a symbol that is insect, that is grasshopper, and in the sestet John Keats uses another symbol that is cricket. Clear? তাহলে 8 লাইন আর 6 লাইন, এই 8 লাইন আর 6 লাইনের যে দুটো পার্ট আমরা জেনেছি, প্রথম জন কিটসের একেবারেই দ্য পোয়েট্রি অফ আর্থের প্রথম পার্টে অক্টেভে তিনি কি বোঝাতে চেয়েছেন? দ্য ভেরি ফার্স্ট লাইন ক্লিয়ার্স দ্য মেসেজ দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। একেবারেই প্রথম লাইন তোমরা দেখতে পাবে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর গান কখনো শেষ হয় না। হোয়েন দ্য বার্ডস, ইট ইজ দ্য ডিউটি অফ বার্ড টু প্লে দ্য মিউজিক অফ নেচার। হোয়েন দ্য বার্ডস বিকাম ফেইন্ট উইথ দ্য হট সান, দে টেক শেল্টার আন্ডার সাম কুলিং ট্রিজ, তারা সেখানে গিয়ে লুকিয়ে পড়ে। অ্যান্ড দেন এ ভয়েস উই মে হিয়ার, a voice may be heard by us, that is the grasshopper, who takes the lead to play the music of nature after দ্য বার্ড। তাদের পরে কিন্তু, পাখিদের পরে কিন্তু গ্রাসহপার গান গাইছে। এবং যখন তারাও ক্লান্ত হয়ে যায়, হোয়েন দে বিকাম টায়ার্ড আউট অফ ফান, যখন তারা মজা করতে করতে কিন্তু ক্লান্ত হয়ে যায়, তখন দে টেক রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইড, তারা কিন্তু শীতল গাছের ছায়া আশ্রয় নেয়। এরপর আমরা চলে যাচ্ছি রান্দার পার্টে, দ্যাট ইজ সেস্টেড, ষষ্ঠক, যেখানে 6 লাইন রয়েছে। সেখানে কিন্তু আরেকটা সিজন আমরা পেয়েছি, দ্যাট ইজ উইন্টার। অ্যান্ড ইন দিস উইন্টার সিজন, দ্যাট উইন্টার সিজন ইজ ডেসক্রাইবড উইথ আ বিউটিফুল লাইন দ্যাট অন এ লোন উইন্টার ইভিনিং, একেবারেই একটা নির্জন সন্ধ্যায়, নির্জন শীতের সন্ধ্যায়, ওয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রোট আ সাইলেন্স, যখন নিস্তব্ধতা তৈরি হয়েছে, দেন উই মে হিয়ার আ ভয়েস নিয়ার দ্য স্টোভ, নিয়ার দ্য চুল্লি, আমরা একেবারে চুল্লির কাছ থেকে, নিয়ার দ্য স্টোভ, আমরা সেখান থেকে কিন্তু একটি ভয়েস শুনতে পাই, দ্যাট ইজ দ্য ভয়েস অফ ক্রিকেট, শার্প ভয়েস, আর শ্রিল ভয়েস, এখানে লাইনটি রয়েছে, দেয়ার শ্রিলস দ্য ক্রিকেট সং, একটি তীক্ষ্ণ কণ্ঠস্বর আমরা শুনতে পাই, দ্যাট ইজ দ্য ক্রিকেট। আমরা কিন্তু ক্রিকেটের ভয়েস শুনতে পাবো, অ্যান্ড দ্যাট ভয়েস অ্যান্ড দ্য ভয়েস অফ দ্যাট ক্রিকেট অ্যাকচুয়ালি ইনক্রিজেস দ্য ওয়ার্মথ এভার। এত উষ্ণতা আমরা কখনো অনুভব করতে পারিনি। যখন ক্রিকেটের গানটা শুনতে পাচ্ছি ইন উইন্টার সিজন, সে কিন্তু চরম উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে আমাদের, এবং সেই উষ্ণতা এতটাই বাড়িয়ে দিচ্ছে যে একজন অর্ধতন্দ্রাচ্ছন্ন ব্যক্তির কাছে, ইট সিমস টু ওয়ান ইন হাফ লস্ট, ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, যে কিন্তু অর্ধমৃত হয়েছে, একেবারে লাইনটা তাই, অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, একজন যে কিন্তু একটু ড্রাউজিনেসের মধ্যে রয়েছে, তার কাছে এটা মনে হচ্ছে ইট ইজ দ্য ভয়েস অফ গ্রাসহপার দ্যাট কামস ফ্রম সাম গ্রাসি হিলস, দূরের কোনো গ্রাসি হিলস থেকে কিন্তু আমি যেন শুনতে পাচ্ছি গ্রাসহপারের গান। তার মানে জন কিটস কিন্তু একেবারেই দুটো পার্টকে এখানে মিলিয়ে দেওয়ার চেষ্টা করলেন, এবং ফাইনালি তিনি একটি আমাদেরকে লেসন দিলেন যে আমাদের যা কিছুই হয়ে যাক না কেন, প্রকৃতির গান, দ্য মিউজিক অফ নেচার ইজ নট গোয়িং টু বি স্টপড, ইট ইজ আ কন্টিনিউয়াস সেলিব্রেশন থ্রু আউট দ্য সাইকেল অফ সিজন। প্রকৃতির একেবারেই পুরো ঋতুচক্রের সাথে সাথে কিন্তু প্রকৃতির এই গান চলতেই থাকবে। আশা করি তোমরা নিশ্চয়ই এই বিষয়ে একটু ক্লিয়ার কনসেপ্ট হয়তো তৈরি করতে পেরেছো। দ্য পোয়েট্রি অফ আর্থ পড়ার পর যাবতীয় প্রশ্ন নিয়ে এরপর আমার সঙ্গে একেবারে সরাসরি মেল করো, আমি সাহায্য করব।
ক্লাস 10-এর এরপর যেতে হবে ক্লাস 10-এর দিকেও, তারাও গ্রামারের ক্লাস নিয়ে এবং টেক্সটেরও কিছু প্রশ্ন তারা করেছে। ড্রামা নিয়ে প্রশ্ন করেছে আমার ছাত্র, তাকেও আমি জানি রাখি ড্রামাটা একটু বড়, একটু সময় সাপেক্ষ, ওই জন্যে আমি এই ছোটো ক্লাসগুলো করে নিয়ে তারপর ড্রামাতেও যাব, অবশ্যই যাব, চলতে থাকবে। তবে সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্যে, সমস্ত আপডেট পাওয়ার জন্যে তোমাদের যেটা করতে হবে, আমার ফেসবুক পেজ @পরীক্ষিত স্যার, সেখানে গিয়ে কিন্তু লাইক করতে হবে এবং পরপর যাবতীয় যে ভিডিওগুলো আমি এরপর শেয়ার করব বা বিভিন্ন রকম আর্টিকেল, আমি গতকাল একটি ইভেন্ট রিপোর্টের উপর, বিশেষ করে ক্লাস 12-এ কিন্তু এই বছরই সেটা এসছে, আমি উত্তরবঙ্গ সংবাদের শিক্ষা পেজে সেটি দিয়েছিলাম, এই বছর সেটি কিন্তু পরীক্ষায় এসছে ইভেন্ট রিপোর্ট, সেটা আমি গতকাল শেয়ার করেছি তোমাদের সঙ্গে, সেটা থেকে একটা কনসেপ্ট পেতে পারো। এবং আরও বিভিন্ন রকম উপকারী তোমাদের জন্য ক্লাস 10, বিশেষ করে ক্লাস 12 আমি চেষ্টা করব বিভিন্ন নোটস, বিভিন্ন ক্লাস অ্যাটেন্ড করার তোমাদের জন্যে। ভালো থাকো সবাই, ঘরে থাকো, স্টে সেফ, স্টে হোম। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। ভালো থাকো সবাই, ধন্যবাদ।